হ্যালো এভরিওয়ান। ভৌতবিজ্ঞানের থিওরি তো আমরা সবাই পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে অঙ্ক দেখলেই বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে, তাই না? চলো, আজ আমরা এই ভয়টাকেই জয় করব। আজকের এই মাস্টার ক্লাসে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তার কৌশল শিখব। জানো, এটা কিন্তু একদম সত্যি কথা যে প্রায় ৯০% ছাত্রছাত্রী শুধু এই ফিজিক্সের অঙ্কের ভয়ে ভালো নম্বর তুলতে পারে না। কিন্তু তোমরা যারা আজ এখানে এসছো, তোমরা কিন্তু ওই দলে নও। তোমরা এসেছো এই ভয়টাকে একটা সুযোগ বানিয়ে নিতে। তোমরা এসেছো টপ 10%-এর ক্লাবে যোগ দিতে। তো চলো আজ দেখিয়ে দেওয়া যাক যে অঙ্ক আসলে ভয়ের কিছু না, বরং এটা নম্বর তোলার একটা গোল্ড মাইন। তো আজকের ক্লাসে আমাদের এজেন্ডাটা কি? আমরা মূলত 4টে চ্যাপ্টারকে টার্গেট করছি: গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো আর চলতড়িৎ। এক এক করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে ঢুকব আর দেখব কিভাবে অঙ্কগুলো সহজে করা যায়। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। আমি চাই তোমরা সবাই খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, কারণ আজকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা টিপস কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। চলো আজ ফিজিক্সের অঙ্কের ভয়টাকে টাটা বাই বাই করে দেওয়া যাক। ওকে, তো আমাদের প্রথম সেকশন গ্যাসের আচরণ। দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো না ওপর থেকে দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসল কথাটা হলো মাত্র কয়েকটা ফর্মুলা যদি তুমি ঠিকঠাক বুঝে নাও তাহলে এগুলো একদম জলের মতো সোজা। চলো আমরা দেখে নিই কীভাবে এই প্রবলেমগুলোকে ব্রেকডাউন করতে হয়। স্ক্রিনের দিকে একবার ভালো করে তাকাও। এই যে গ্যাসের আচরণের চ্যাপ্টারটা, এর প্রায় সব অঙ্ক, আমি বলছি প্রায় সব অঙ্ক, এই 3টে সূত্রের মধ্যেই ঘোরাফেরা করে। বয়েলের সূত্র P1 V1 = P2 V2, চার্লসের সূত্র V1/T1 = V2/T2, আর এই দুটোকে মিলিয়ে যে কম্বাইন্ড গ্যাস ল আছে P1 V1/T1 = P2 V2/T2। এখানে P মানে প্রেশার বা চাপ, V হলো ভলিউম বা আয়তন, আর T মানে টেম্পারেচার বা উষ্ণতা। তোমাদের কাজটা কি? কাজটা হলো শুধু প্রশ্নটা মন দিয়ে পড়ে বোঝা যে কোন সিচুয়েশনে কোন ফর্মুলাটা কাজে লাগবে। ব্যাস, এই 3টেই তোমাদের হাতিয়ার। এবার একটা কথা বলছি, যেটা মাথায় একদম গেঁথে নাও। এটা একটা গোল্ডেন রুল। এই চ্যাপ্টারে স্টুডেন্টরা সবচেয়ে বড় সিলি মিস্টেক যেটা করে সেটা হলো টেম্পারেচারের ইউনিট চেঞ্জ না করা। প্রশ্নে দেখবে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া আছে, ওটাকে কেলভিনে কনভার্ট করাটা মাস্ট, করতেই হবে। ফর্মুলাটা কি? একদম সোজা। কেলভিনে টেম্পারেচার মানে হলো সেলসিয়াসের সাথে জাস্ট 273 যোগ করে দেওয়া। এই কাজটা যদি না করো তাহলে অঙ্ক শুরু করার আগেই কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে। সো এটা হলো স্টেপ 0। চলো একটা স্যাম্পল প্রবলেম দেখা যাক। প্রশ্নটা হলো, এসটিপিতে একটা গ্যাসের আয়তন 5 লিটার। তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে নতুন আয়তন কত হবে? প্রশ্নটা একবার মন দিয়ে পড়ো। এখানে কিওয়ার্ড কোনটা, কোন কথাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট? রাইট, তাপমাত্রা স্থির। আর যেই মুহূর্তে তুমি দেখবে টেম্পারেচার কনস্ট্যান্ট বা স্থির, তোমার মাথায় আর কিছু আসবে না, শুধু একটাই ফর্মুলা আসবে। কোনটা? একদম বয়েলের সূত্র। এখানে এসটিপি বলা আছে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কিন্তু যেহেতু বলেই দিয়েছে তাপমাত্রা স্থির, তাই আমাদের টেম্পারেচার নিয়ে আর মাথা ঘামানোর দরকারই নেই। দেখো, যে কোনো ফিজিক্সের অঙ্ক করার না একটা ফুল প্রুফ সিস্টেম আছে। চলো সেটাই ফলো করি। স্টেপ 1, গিভেন ডেটা খুঁজে বের করো। কি দেওয়া আছে? যেমন আমাদের এখানে প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 5 লিটার। আচ্ছা, প্রাথমিক চাপ P1কে আমরা P ধরে নিই, তাহলে অন্তিম চাপ P2 কত হবে? যেহেতু চাপ দ্বিগুণ করা হয়েছে তাই ওটা হবে 2P। স্টেপ 2, কি বের করতে হবে? মানে আমাদের আননোন কোনটা? এখানে V2 বের করতে হবে। স্টেপ 3, এবার ঠিক করো কোন ফর্মুলা ব্যবহার করবে। যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট তাই আমরা বয়েলের সূত্র P1 V1 = P2 V2 ব্যবহার করব। ব্যাস, স্টেপ 4 শুধু ভ্যালুগুলো বসাও আর সলভ করে ফেলো, উত্তর তোমার হাতে। এবার তোমাদের জন্য একটা মাস্টার টিপ। এটা শর্ট কোয়েশ্চেনের জন্য খুব কাজে লাগবে। অনেক সময় না গ্রাফ বেসড কোয়েশ্চেন আসে। মনে রাখবে, বয়েলের সূত্র কি বলে? টেম্পারেচার স্থির থাকলে তুমি চাপ যতই বাড়াও বা কমাও, চাপ আর আয়তনের গুণফল মানে পি আর ভি এর প্রোডাক্টটা কিন্তু সবসময় সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই কারণেই পিভি ভার্সেস পি এর গ্রাফটা সবসময় পি অ্যাক্সিসের প্যারালেল একটা স্ট্রেট লাইন হয়। এই একটা জিনিস মাথায় রাখলে এমসিকিউতে আসা এই ধরনের প্রশ্নের উত্তর তুমি জাস্ট 1 সেকেন্ডে দিয়ে দিতে পারবে। ওকে, গ্যাসের আচরণের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আমরা সেই চ্যাপ্টারে ঢুকছি যেটাকে অনেকেই, আমি জানি, একটা নাইটমেয়ার বা দুঃস্বপ্নের মতো দেখে। হ্যাঁ, রাসায়নিক গণনা। কিন্তু আমি তোমাদের বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিলিভ মি, এই চ্যাপ্টারটা আসলে খুবই সহজ। চলো আমি দেখাচ্ছি কিভাবে। বিশ্বাস করো আর নাই করো, এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আসলে আর কিছুই না। তোমরা ক্লাস 3-4-এ যে উইকিক নিয়ম শিখেছিলে একদম হুবহু তাই।
আমরা করতাম না 5টা কলার দাম যদি 10 টাকা হয় তাহলে 3টে কলার দাম কত হবে? এখানেও ঠিক তাই, শুধু কলার বদলে পটাশিয়াম ক্লোরেট বা কার্বন ডাইঅক্সাইড এইরকম কঠিন কঠিন নাম থাকে। নাম শুনেই আমরা ভয় পেয়ে যাই। তো চলো নাম শুনে ভয় না পেয়ে আসল ব্যাপারটা বুঝে নিই। এই চ্যাপ্টারের অঙ্কে হাত দেওয়ার আগে আমাদের 3টে জিনিস একদম জলের মতো ক্লিয়ার রাখতে হবে। এগুলো হলো আমাদের টুলস। 1 নম্বর টুল, আণবিক ওজন বা মোলার মাস ক্যালকুলেট করা। যেমন ধরো CO2, কার্বনের জন্য 12 আর 2টো অক্সিজেনের জন্য 2 × 16 মানে 32, টোটাল হলো 44 গ্রাম। 2 নম্বর, আর এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করা। এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো, আমি বলছি তোমার অর্ধেক কাজ ওখানেই শেষ। আর 3 নম্বর হলো এই ছোট্ট কিন্তু মারাত্মক কাজের একটা ফর্মুলা, M = D, মানে মলিকিউলার ওয়েট হলো ভেপার ডেন্সিটি ডাবল। চলো এবার একটা একদম ক্লাসিক এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিই। প্রশ্নটা হলো 24 গ্রাম অক্সিজেন তৈরি করার জন্য আমাদের কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট বা KClO3 লাগবে? এই ধরনের যে কোনো অঙ্কের ফার্স্ট স্টেপ, আর আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হলো রিয়াকশনটার কারেক্ট আর ব্যালেন্সড ইকুয়েশনটা লেখা। আমরা জানি পটাশিয়াম ক্লোরেটকে হিট দিলে সেটা ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয়। এর ব্যালেন্সড ইকুয়েশনটা কি? 2KClO3 অ্যারো 2KCl + 3O2। এই যে সামনে 2 আর 3 বসেছে না, এগুলো কিন্তু এমনি এমনি বসেনি, পুরো অঙ্কটা কিন্তু এগুলোর উপরেই দাঁড়িয়ে আছে। এবার দেখো ইকুয়েশনটা আমাদের কি বলছে। ওটা বলছে যে 2 মোল KClO3 থেকে 3 মোল O2 তৈরি হয়। এবার চলো এদের ওজনটা বের করি। আমরা যদি ক্যালকুলেট করি দেখব 2 মোল KClO3 এর টোটাল ওজন হয় 245 গ্রাম, আর 3 মোল O2 টোটাল ওজন হয় 96 গ্রাম। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝলাম? আমরা একটা সম্পর্ক পেলাম। সম্পর্কটা হলো 96 গ্রাম অক্সিজেন তৈরি হয় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। ব্যাস, আমাদের মেইন কাজ শেষ। এবার ফিরে চলো সেই ক্লাস 3-র ঐকিক নিয়মে। আমরা কি পেয়েছি? 96 গ্রাম অক্সিজেন বানাতে লাগে 245 গ্রাম KClO3। তাহলে 1 গ্রাম অক্সিজেন বানাতে কত লাগবে? সিম্পল, 245/96 গ্রাম। আর আমাদের প্রশ্নে কত গ্রাম বানাতে বলেছে? 24 গ্রাম। তাহলে 24 গ্রাম অক্সিজেন বানাতে লাগবে 245/96 × 24 গ্রাম। ব্যাস, এবার শুধু এইটুকু ক্যালকুলেশন করে নিলেই উত্তরটা বেরিয়ে আসবে। দেখলে তো, এটা কি খুব কঠিন ছিল? ওকে চলো এবার আমরা আলোর জগতে প্রবেশ করি। দেখো, লাইট চ্যাপ্টারের রে ডায়াগ্রাম বা ছবি আঁকাটা যতটা ইম্পর্ট্যান্ট তার থেকেও 100 গুণ বেশি ইম্পর্ট্যান্ট হলো সাইন কনভেনশন বা চিহ্নের নিয়মটা ঠিকঠাকভাবে ব্যবহার করা। জাস্ট একটা প্লাসের জায়গায় মাইনাস বা মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেলেই পুরো অঙ্কটা 0 হয়ে যাবে। তাই এই ব্যাপারে আমাদের কিন্তু মারাত্মক কেয়ারফুল থাকতে হবে। স্ক্রিনে দেখো এই চ্যাপ্টারের মেইন ফর্মুলাগুলো দেওয়া আছে। স্নেলের সূত্র, যেটা রিফ্র্যাকশন বা প্রতিসরণের জন্য। লেন্সের ইকুয়েশন 1/v - 1/u = 1/f, যেখানে u হলো অবজেক্ট ডিস্টেন্স, v হলো ইমেজ ডিস্টেন্স আর f হলো ফোকাল লেংথ। তারপর আছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের ফর্মুলা আর প্রিজমের ডেভিয়েশন অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। এই কয়েকটা ফর্মুলাই আমাদের লাগবে। চলো একটা খুব কমন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রবলেম দেখি। ধরো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ হল 45 ডিগ্রি। তোমাকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ কোণ বের করতে হবে। তো এই তিনটের মধ্যে রিলেশন কি? একটাই ফর্মুলা আছে, স্নেলের সূত্র, μ = sin I/sin r। এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই r এর মান বেরিয়ে আসবে। একইভাবে লেন্সের অঙ্কগুলো কিন্তু একদম ফর্মুলা বেসড। ধরো তোমাকে বলা হলো একটা উত্তল লেন্সের সামনে 15 সেমি দূরে একটা বস্তু রাখা আছে আর লেন্সটার ফোকাস দূরত্ব 10 সেমি। প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? কি করবে? সিম্পলি লেন্সের ফর্মুলা 1/v - 1/u = 1/f এ ভ্যালুগুলো বসাবে। কিন্তু এখানে সাইন কনভেনশন মাথায় রাখতেই হবে। বস্তু দূরত্ব u সবসময় নেগেটিভ হয়, তাই u হবে -15 সেমি। আর উত্তল লেন্সের ফোকাস পজিটিভ হয়, তাই f হবে +10 সেমি। এই মানগুলো ঠিকঠাক বসালেই v এর ভ্যালু পেয়ে যাবে। এখানে একটা এক্সাম টিপ, খুব মন দিয়ে শোনো। যখনই লেন্সের পাওয়ার বা ক্ষমতা নিয়ে কোনো অঙ্ক আসবে, দুটো জিনিস মাথায় একদম সেট করে নাও। 1, পাওয়ারের ইউনিট হলো ডায়োপ্টার বা ডি, আর 2, আর এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, পাওয়ারের ফর্মুলা p = 1/f এ ফোকাল লেন্থ বা f এর মানটা কিন্তু অলওয়েজ, আমি আবার বলছি অলওয়েজ, মিটার এককে বসাতে হবে। প্রশ্নে দেখবে চালাকি করে সেন্টিমিটারে দেওয়া থাকবে, ওটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করে নিতেই হবে, নাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। আর এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল বসের কাছে, মানে আমাদের শেষ এবং সবচেয়ে হাই ওয়েটের চ্যাপ্টার, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি।
আমি এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি কারণ মাধ্যমিকের ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেমের সিংহভাগ নম্বর কিন্তু এই একটাই চ্যাপ্টার থেকে আসে, তাই এই অংশটা একটু মিস করা যাবে না, খুব মন দিয়ে বুঝতে হবে। এই চ্যাপ্টারেরও ভিত্তি হল কয়েকটা কোর ফর্মুলা। এর মধ্যে কিং বা রাজা হল ওমের সূত্র, V=IR। এটা ছাড়া এক পাও চলা যাবে না। তারপর আছে রেজিস্ট্যান্সের ফর্মুলা, R=ρL/A, জুলের হিটিং এফেক্টের ফর্মুলা, আর ইলেকট্রিক্যাল এনার্জি বা পাওয়ার ক্যালকুলেট করার ফর্মুলা। এই কয়েকটা টুল দিয়েই আমরা এই চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলব। এই যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখছো, এটা শুধু পরীক্ষার জন্য ভিভিআইপি ইম্পর্ট্যান্ট তাই নয়, এটা আমাদের সবার রিয়েল লাইফের জন্য খুব কাজের। আমাদের বাড়িতে যে মাসের শেষে ইলেকট্রিক বিল আসে, সেটা আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়, চলো আজ আমরা সেটাই শিখে নিই এই অঙ্কটার মাধ্যমে। প্রশ্নটা ভালো করে পড়ো, আমাদের মাসিক বিলটা বের করতে হবে। চলো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করি। আমাদের প্রথম কাজ হলো একদিনে টোটাল কত এনার্জি কনজিউম হচ্ছে সেটা বের করা। এই টেবিলটা দেখো, খুব সহজ। বাল্বের জন্য পাওয়ার 60 ওয়াট, সংখ্যা 5টা, চলে 6 ঘন্টা। তো টোটাল এনার্জি হলো পাওয়ার ইন্টু কোয়ান্টিটি ইন্টু টাইম, মানে 60 গুণ 5 গুণ 6, যেটা হলো 1800 ওয়াট আওয়ার। একইভাবে ফ্যানের জন্য 80 ওয়াট, দুটো ফ্যান 10 ঘন্টা, মানে 80 গুণ 2 গুণ 10 হলো 1600 ওয়াট আওয়ার। তাহলে একদিনে আমাদের টোটাল এনার্জি খরচ হলো এই দুটোকে যোগ করে 1800 প্লাস 1600 মানে 3400 ওয়াট আওয়ার। আচ্ছা, এবার ফাইনাল ক্যালকুলেশনে আসা যাক। আমরা পেয়েছি একদিনে খরচ হচ্ছে 3400 ওয়াট আওয়ার, কিন্তু আমাদের বিল তো ওয়াট আওয়ারে আসে না, আসে ইউনিটে। এই ইউনিট জিনিসটা আসলে কি? এটা হলো কিলোওয়াট আওয়ার। তো ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে নিতে গেলে কি করতে হবে? সিম্পল, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের একদিনের খরচ হলো 3400 ডিভাইডেড বাই 1000, মানে 3.4 ইউনিট। এবার আমাদের মাসিক বিল চাই, তাই না? মাস মানে আমরা 30 দিন ধরে নেব। তাহলে 30 দিনের জন্য মোট খরচ হবে 3.4 × 30, মানে 102 ইউনিট। আর প্রতি ইউনিটের দাম যদি 6 টাকা হয়, তাহলে আমাদের টোটাল মান্থলি বিল হবে 102 গুণ 6, মানে 612 টাকা। একদম সোজা। চলতরিতের আর একটা জায়গা যেখানে স্টুডেন্টরা খুব ভয় পায়, সেটা হলো কমপ্লিকেটেড সার্কিটের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। এর একটা খুব সহজ ট্রিক আছে। ট্রিকটা হলো তুমি সবসময় সার্কিটের সবচেয়ে ভেতরের অংশ থেকে সলভ করা শুরু করবে আর ধীরে ধীরে বাইরের দিকে আসবে। ভেতরে ঢুকে প্রথমে দেখো কোন রেজিস্ট্যান্সগুলো পরপর একই লাইনে আছে, ওগুলো হলো সিরিজ বা শ্রেণী সমবায়। আর কোনগুলোর দুটো মাথা দুটো কমন পয়েন্টে লাগানো আছে, ওগুলো হলো প্যারালাল বা সমান্তরাল সমবায়। এই ভেতরের ছোট ছোট কম্বিনেশনগুলোকে আগে সলভ করে সার্কিটটাকে সহজ করে নাও। তারপর আবার দেখো, আবার সলভ করো। এইভাবে স্টেপ বাই স্টেপ এগোলে দেখবে কোনো দিন ভুল হবে না। ব্রিলিয়েন্ট! তোমরা কিন্তু দারুণ মন দিয়ে পুরো ক্লাসটা করলে। আমরা কিন্তু মাধ্যমিকের ফিজিক্সের 4 সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের সবথেকে কঠিন অঙ্কগুলো কিভাবে করতে হয় তার কৌশল শিখে নিয়েছি। আমি শিওর এখন তোমাদের কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা, এতক্ষণ তো আমি বললাম, এবার কিন্তু তোমাদের পালা। স্ক্রিনে দেখো, আমি 4টে চ্যাপ্টার থেকে 4টে হোমওয়ার্ক প্রবলেম দিয়েছি। তোমাদের কাজ হলো এগুলোকে সলভ করে উত্তরগুলো নিচে কমেন্ট সেকশনে জানানো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করব, দেখি কে কে ঠিকঠাক উত্তর দিতে পারে। এটা কিন্তু নিজেদের যাচাই করার একটা দারুণ সুযোগ। ওয়েল ডান! তোমরা আজ মাধ্যমিকের কিছু সবচেয়ে টাফ প্রবলেমকে চ্যালেঞ্জ করেছো এবং জিতেছ। যদি আজকের এই সেশনটা তোমাদের একটু হেল্প করে থাকে, তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আজকের ক্লাসের এই পুরো নোটসটার PDF যদি তোমরা চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। আর নেক্সট ক্লাস তোমরা কোন টপিকের ওপর চাও, সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড কিপ ফাইটিং।